ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না? তাহলে যার যার দলের পজিশনকে ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই, সেটা কি সারা দেশের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই? পারছে তো। তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন? এটা তো 60-এর দশকের মডেল। যেই জমানাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে? কেন করতে হবে? এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, গ্রুপিং পলিটিক্স, রামদা মিছিল তৈরি হবে, এলাকায় কে কোন পক্ষ, কে কার গ্রুপ, এগুলো তৈরি হবে। তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয়, যেখানে অথবা 5টা ম্যানিফেস্টো মিটিং, এটা লোকাল প্রশাসন ঠিক করুক, নির্বাচন কমিশন ঠিক করুক, তাহলে খরচের দায় কমে যাচ্ছে। নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয়, লিফলেট, ব্যানার, পোস্টার, ফেস্টুন, এইটা সেইটা যেটা আছে, এগুলোতে খরচ হয়। আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, নির্বাচন কমিশন তার খরচে করে দেবে। একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে, যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টারময় না হয়ে যায়। পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন। কি পরিমাণ গাছ কাটতে হবে, কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য, যে আমি তমুক দল থেকে দাঁড়াইছি, আমার মার্কা তমুক, আমার ব্যালট নাম্বার তমুক। এই 4টা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে। বলতে পারেন এটা তো একটা অর্থনীতি, ওই ব্যবসায়ীরা তো লাভ হবে। ওই অর্থনীতিতে যার কালো টাকা আছে, যে সজ্জন মানুষ ভালো রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, সেই ছাপানোর টাকা কোথায় পাবে? এই লাখ লাখ টাকা কোত্থেকে আসবে? সেটার কোনো আয়োজন আমরা দেখলাম না। আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন, কমন ব্যানার করে দেন, কমন ফেস্টুন করে দেন, এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে। তাহলে সবাই জানবে, এক জায়গা থেকে তথ্যটা পড়বে। বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন। আপনার লোকাল তথ্য আপা, লোকাল স্বাস্থ্য আপা, লোকাল কৃষি কর্মকর্তা, লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন। আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ। আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে, দিনে রাতে গান বাজনা, কনসার্ট, ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে। এবং এটা করতে গিয়ে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে। যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না, কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়, রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায়, আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা, ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন। লোকাল কনস্টিটিউয়েন্সিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে, সাংবাদিকরা সেখানে যাবেন, সেখানেই প্রশ্ন উত্তর হবে। এবং এটা প্রয়োজনে এক কনস্টিটিউয়েন্সিতে আপনি 5টা করেন, কিন্তু কমন প্রোগ্রাম করেন, এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুক। এখন তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল, সে তো 500 লোক আসবে না। 500 লোক আসবে কেন? আপনি দল ঠিক করে দেবেন। ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না? তাহলে যার যার দলের পজিশনকে ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই, সেটা কি সারা দেশের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই? পারছে তো। তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন? এটা তো 60-এর দশকের মডেল। যেই জমানাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে? কেন করতে হবে? এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, গ্রুপিং পলিটিক্স, রামদা মিছিল তৈরি হবে, এলাকায় কে কোন পক্ষ, কে কার গ্রুপ, এগুলো তৈরি হবে। তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয়, যেখানে অথবা 5টা ম্যানিফেস্টো মিটিং, এটা লোকাল প্রশাসন ঠিক করুক, নির্বাচন কমিশন ঠিক করুক, তাহলে খরচের দায় কমে যাচ্ছে। থার্ড হচ্ছে আপনার খরচের বড় জায়গা হচ্ছে নির্বাচনের দিন। আপনারা যারা সাংবাদিক হিসাবে নির্বাচন কভার করেছেন আপনারা জানেন, প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেক প্রার্থীকে আপনার সেন্টারে বুথ হিসেবে 4টা, 5টা, 10টা রুমে পোলিং এজেন্ট দিতে হয়। এই এজেন্টকে প্রত্যেক দিনে ওই দিনের জন্য 1000 টাকা, 2000 টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে। এরপরে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব, এবং আরও 50-100টা লোক রাখা লাগে ওই সেন্টারে, মারামারি, সিকিউরিটি, তারপরে ভোটারদেরকে ওয়েলকাম করা, এগুলো করতে। অধিকাংশ এমপি নির্বাচন যারা করেছেন এমন ক্যান্ডিডেটরা আমাকে বলেছে ওই দিনেই 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হয় একদিনে। তো আপনি 25 লাখ টাকার গল্প আমাদেরকে শোনাইলেন। আমরা কি এই দেশে ডাইল চাল সিদ্ধ করে খাই না? আমরা কি কাঁচা চাল খাই?
আপনি 25 লাখ টাকাতে একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে। তাহলে আপনি এই 25 লাখ টাকার দিলেন, আপনি থ্রেশহোল্ড বলে দিলেন, কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না। এটা কিভাবে সম্ভব? হাত পাও বেঁধে আপনি বলছেন হলফনামায় মিথ্যা কথা লিখবেন না, কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে, এবং তারপর তাকে আবার আপনি মনোনয়ন বাতিল করবেন, শাস্তি দিবেন, কোর্টে নেবেন। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না? এটা তো সংস্কারের নির্বাচন কমিশন হইল না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি ক্যাম্পেইন কস্ট, ওই দিনকার তো পুলিশ থাকবে, ওখানে আনসার থাকবে, পোলিং এজেন্ট থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে, তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য। তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায়? পোলিং এজেন্ট যদিও দলীয়, কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে। অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে, এবং দায়িত্ব নেওয়া সম্ভব, যে পরিমাণ টাকা দরকার এইটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবে, ভায়োলেন্স কমে যাবে, সহিংসতা কমে যাবে, কালো টাকার ছড়াছড়ি কমে যাবে, এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে, ভালো রাজনীতিবিদ তৈরি হবে। সৎ মানুষ, ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না। অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায়, কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায়িত্ব এই রাষ্ট্র নেবে না। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে পলিটিক্যাল পার্টিকে, নির্বাচনকে ফান্ড করে, ইলেকশনের কস্ট বিয়ার করে, কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে, কিন্তু সংস্কারের যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই। এবং আমরা বোধ করছি যে এখনও সময় আছে, যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি। এবং এইটা করতে পারলে যেটা হবে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি, প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন, খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে, কিন্তু সামনে মাঠ আছে। মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার, একজন এই রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এত কিছু করতে হবে না। খোলার মাঠে আপনি তাঁবু করে দেন, এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে আসবে, এবং এতে আপনার স্টাফিং কম লাগবে, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার 20টা সিসিটিভি বসাইতে হবে, একটা মাঠে করলে আপনি 5টা সিসিটিভি দিয়ে করতে পারবেন। সরকারের খরচ এখানে কমে আসবে। অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা মোবাইল ভোটিং সেন্টারের কথা বলেছি, যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে, মোবাইল লাইব্রেরি, বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে, মোবাইল ব্যাংকিং আছে, ক্যাশ মেশিন আছে। দেখবেন বিভিন্ন মিটিংয়ে, বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায়। যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন, যেন দূর থেকে খেওয়া পার হয়ে অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোট কেন্দ্রে আসতে না হয়। রাষ্ট্র ভোট কেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে। এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে। যেই কাজগুলো করা সম্ভব, এই রকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায়সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন। এবং এই দায়সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে। কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল, যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না, তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন? তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই। এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই, যে ওই দিনকার কী হয়েছে, কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেটা এনশিওর করবার জন্য। অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম, সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে। এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয়। সে 8-এ একটা
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, দিল্লির সাথে 111-এর কুশীলবরা মিলে, 14তে একতরফা করেছে, 18তে রাতের বেলা করেছে, 24-এ ডামি নির্বাচন করেছে। অতএব গত 24 বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই। ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই, রেগুলার পোস্টের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে। অতএব এই যেই রিটার্নিং অফিসার, যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন, তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা, তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা, যারা করাপ্ট প্র্যাকটিস করেছেন গত 20-22 বছর, এই করাপ্ট অফিসারদের কি দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা, এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে। অতএব আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট সময় আছে, এখনও খুব বিলম্ব হয় নাই। এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই। তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে 2026 সালে। 73 এবং 2018 নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য। আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা, এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না।